আমি এখন যে ঘটনাটা শেয়ার করব সেটাও আমার গ্রামের বাড়িতে ঘটে যাওয়া ঘটনা। তো সেটা মোটামুটি আমাদের গ্রামের বাড়িতে প্রায় অধিকাংশ মানুষই এই ঘটনাটা জানে, একটা চাঞ্চল্যকর ঘটনা। তো আমি সরাসরি ঘটনায় চলে যাই। তো ঘটনায় যাওয়ার আগে আমি যেটা বলতে চাই এটা হচ্ছে আমাদের গ্রামের যেই কবরস্থান আছে এটা হচ্ছে কি আমাদের কেন্দ্রীয় কবরস্থান। তো আমাদের গ্রামের প্রায় 12 আনা মানুষই এই কবরস্থানে মাটি দেওয়া হয়। এই কবরস্থানের পাশে আমাদের শাহী ঈদগাহ, এর মাঝখান দিয়ে সেটা একটা সরু রাস্তা চলে গেছে আমাদের গ্রাম থেকে পাশের গ্রামে যাওয়ার রাস্তাটা। তো এই কবরস্থানের যেটা এই কবরস্থানটা আমাদের বাড়ি থেকে একটু পশ্চিম দিকে, আর কবরস্থানের উত্তর দিকে একটা জমি আছে, বিশাল বড় জমি। এখানে আমাদের এলাকার যারা থাকে বা আমাদের বাড়ির আশেপাশে সবাই এখানে চাষাবাদ করে। তো আমাদের ওখানে জমি আছে, আমরাও চাষাবাদ করতাম। তো যখন ঘটনাটা বলতে কি যাদের সাথে ঘটনাটা ঘটে তাদের বাড়িটা হচ্ছে এই কবরস্থান থেকে একটু উত্তরের দিকে। তো উত্তর দিকে মোটামুটি ওনাদের বাড়িটা কবরস্থান থেকে 500 থেকে 600 মিটার দূরে। তো এই জমিনগুলো আর কবরস্থানটা আমাদের বাড়ি থেকে পশ্চিমে হওয়ার কারণে এটাকে আমরা পশ্চিম পাত্র বলে জানি। আর আমরা প্রায়শই মাঠে গেলে আমরা কবরস্থানকে দেখতে পাই, এমনকি তাদের বাড়িটাও দেখতে পাই। তাদের বাড়িটা হচ্ছে এরকম, তারা মানে জয়েন্টভাবে বসবাস করতো বাড়িতে, কিন্তু তাদের বাড়িটা একটা পুষ্করিণীর কোনায় হওয়াতে তাদের আশেপাশে কোনো ঘর দুয়ার থাকে না, তারা এখানে একটা পরিবার বসবাস করে। তো ওই পরিবারটার ভিতরে আপনার বাবা, ছেলের বউ, বাবা, মা, ছেলের বউ এবং তার একটা সন্তান। তো এরাই বসবাস করতো। তো যার সাথে ঘটনাটা ঘটে, তো এই বাড়িতে যিনি মুরব্বী, ওই মুরব্বীর নাম হচ্ছে চান্দু মিয়া, আর ওনার ছেলের নাম ছিল দেলুয়ার হোসেন। তো মূলত চান্দু মিয়া আমাদের দাদা লাগতো সম্পর্কে। তো আমরা প্রায়শই ওনাকে যখন মাঠে যাইতাম বা জমিনে যাইতাম, তো আমার আব্বা ওখানে চাষাবাদ করতো। তো আমরা যখন যাইতাম জমিনে তখন দেখতাম যে উনিও বাইরে চাষাবাদ করতেছে বা বিভিন্ন করতেছে। তো ওনার ছেলে ছিল দেলোয়ার মিয়া, উনি ছিল খুব বদমেজাজি টাইপের। তো বদমেজাজি বলতে এমন বদমেজাজি যে ওনাকে যদি কেউ রাগাই ফেলে বা কোনো কাজে যদি উনি বিরক্ত হয়ে যায় তাহলে দৈরা কাউকে মারধর করতো। মানে বিভিন্ন টাইপের একটু বড় প্রজাতির একটু মানুষ ছিল। তো উনি এমন হয়তো দেখা গেছে যে ওনার বাবা মাকেও প্রচুর পরিমাণে মারধর করতো। তো বাবা মাকেও প্রচুর পরিমাণে মারধর যখন করতো, তো দেখা গেছে যে এটা এমন তো হইতে পারে যে ওয়াইফ কিছু বললো সেই কারণে বাবা মাকে যায় মারধর করতেছে, কিন্তু সেরকমটা না। ওনার বাবা মাকে যখন মারধর করতো, যদি কেউ ছোটাইতে আসতো বা ওনার ওয়াইফও ছোটাইতে আসতো, ওনার ওয়াইফকেও ধরে মার লাগাইতো। তো এইটা প্রায় সময় দেখতাম আমরা যখন জমিনে যাইতাম। তো দেখতাম যে ওনাদের বাড়িতে চিল্লাচিল্লি শোনা যাচ্ছে। তো যাইতাম, যাই সেরে দেখতাম যে মারামারি লাগছে বা ওনার আব্বাকে মারছে বা আম্মাকে মারছে। তো এরকম টাইপের মানে একটা নিকৃষ্ট টাইপের একটা মানুষ ছিল। তো উনি একদিন এমন একটা ঘটনা শোনা গেছে যে একদিন ওনার বাবা মা মানে উঠানে ধান ছড়াই রাখছে। তো ওনারা দুপুরে খাবার টাইম হয়েছে, ওনার সন্তানকে উঠানে বসাই দিয়া ওনারা খাওয়া দাওয়া করতে গেছে। এরকম টাইমে মানে ছোটো ছেলে তো হাঁটতে হাঁটতে কোথাও যেন চলে গেছে। তো ওনারা খাওয়া দাওয়া করতেছে, এরকম টাইমে উনি বাজার থেকে মনে আসছে, আইসা দেখতেছে যে উঠানের ধান হাসি খাই ফেলতেছে। তো এই জিনিসটা দেখা প্রচণ্ড পরিমাণ রাইগা গিয়ে সারা ভাত খাওয়া অবস্থায় ওনার আব্বা আম্মা দুজনকে প্রচুর পরিমাণ মাই লাগায়। ঠিক আছে। তো এই জিনিসগুলো দেখে আশেপাশের বাড়ির মানুষ যারা আছে তারা আসতো, আইসে যারা ওনাকে ঠেকাইতো, অনেক কথা বলতো, বিভিন্ন কিছু করতো। তারপরে ওনার ভিতরে কোনো সেরকম রিয়াকশন দেখা যায় না। উনি ওনার মতোই দেখা গেছে প্রচুর পরিমাণে বদমেজাজ টাইপের একটা মানুষ। তো যেদিন ঘটনাটা ঘটে সেটা হচ্ছে গিয়ে আমি স্কুল থেকে আসি, এটা 2006 সালের দিকে তো ঘটনাটা। তখন আমি ক্লাস 6-এ পড়ি। তো আমি যখন স্কুল থেকে আসি, স্কুল থেকে আসার পরে আমার এক ফ্রেন্ড বলতেছে যে ঘটনা জানিস? আমি বলি কী? কয় চান্দু দাদার ছেলে তো মারা গেছে। আমি কীভাবে, কেমনে মারা গেছে? তো বলতেছে যে এমনিতেই দুপুরবেলা হঠাৎ নাকি বুকে ব্যথা উঠছে, ওইটা মারা গেছে। তা আমি জাস্ট ড্রেসটা চেঞ্জ করে মানে কটা খাওয়া দাওয়া করেছি না, আমি তাড়াহুড়ো করে যাই ওনাকে দেখার জন্য। তো ওনাদের বাড়িতে যখন যাই, তো যাই সেটা দেখি যে ঘরের ভিতরে ওনাকে শোয়ানো, একটা পাটির উপরে ওনাকে শোয়াই রাখছে। ওনার ওয়াইফ পাশের রুমে কান্নাকাটি করতেছে, আশেপাশে বাড়ির মানুষ যারা ছিল তারাও কান্নাকাটি করতেছে। তো একটা পাশে ওনার বাবা আর মা ঠিক মানে স্টিল ওনারা বসে আছে, কোনো কান্নাকাটিও না, চোখ দিয়ে পানিও আসতেছে না, কোনো কিছু না, কারোর সাথে কথাও বলতেছে না, কোনো বিলাপও করতেছে না, কিচ্ছু না, ওনারা জাস্ট বসে আছে। তো অনেক মানুষে বলাবলি করতেছে যে ওই চলে গেছে, ঠিক আছে, ওর বাবা মাকে অনেক কষ্ট দিছে, ওর বাবা মাকে অনেক মারধর করছে, ঠিক আছে, যাক ভালোই হয়েছে, বাবা মা এখন একটু শান্তিতে বসবাস করতে পারবে। তো অনেকে আবার বলাবলি করতেছে যে একটা মানুষের
উপর একটা মানুষের কতটুকু ক্ষোভ থাকলে বা একটা মানুষকে যদি কষ্ট দেয় তার উপরে কতটুকু রাগ থাকলে এতটা পাষাণ এতটা পাথর হইতে পারে, ঠিক আছে, যে মা বাবা ছেলে মারা গেছে তারপরেও মা বাবা কান্নাকাটি করতেছে না, তাদের চোখে পানি নাই, তাদেরকে কী পরিমাণ কষ্ট দেওয়া হয়েছে। তাই অনেকে অনেক কথা বলাবলি করতেছে। তো সেরকম যেহেতু দুপুরবেলা মারা গেছে, পরের দিনকে সকালবেলা মাটি দিবে। তা আমি আর সেদিন স্কুলে যাই নাই, না যে আমি জানাজা টানাজা দিই, থাকি, ইয়েটিও করি। তো করার পর ওনাকে মাটি টাটি দেওয়া হয়, দিয়ে আসি। তা আসার পরে 4 দিনের দিন এমনিতেই একটা হুজুর ডাক দিয়ে মিলাদ টিলাদ পড়ানো হয়, পড়ানোর পরে রিল্যাক্সে হয়ে যায়। তো 5 থেকে 6 দিনের মাথায় কবরস্থানের আশেপাশের মানুষ বা 1 কিলোমিটারের ভিতরে যারা বসবাস করতো তারা অদ্ভুত একটা আওয়াজ শুনতে পায়। তা আওয়াজটা অনেকটা মানে এত আর্তনাদ জড়িত একটা আওয়াজ বা এতটা ভয়ঙ্কর টাইপের যে একটা মানুষ কত পরিমাণ কষ্টে থাকলে, ঠিক আছে, এরকম একটা আওয়াজ হয়। মানে আওয়াজটা ছিল এরকম যে আব্বা ও আম্মা গো বলে আওয়াজ করতো। তো মানে এইটি মানে এতটা পরিমাণ আর্তনাদ মাখানো একটা আওয়াজ, এর মানুষের মানে হিত কেঁপে যাওয়ার মতো এরকম একটা অবস্থা। তো আশেপাশের মানুষগুলো বুঝতে পারতেছিল না যে আওয়াজটা কোথা থেকে আসছে, কে করতেছে বা কী আসে বিষয়। তো প্রায়শই দেখা গেছে যে এই ঘটনাটা এলাকার ভিতরে একটা চাঞ্চল্যকর সৃষ্টি করে ফেলছে। সন্ধ্যার পরে মোটামুটি মানুষ ঘর থেকেই বেরোতো না, একটা মানে ভয়ে ভীতিতে মানুষ ঘর থেকেই বেরোতো না। সব কিছু মিলে সে একটা মোটামুটি ভয়ের অবস্থা তৈরি হয়ে যায়। তো এরকম চলতে চলতে প্রায় বেশ কিছুদিন চলে। প্রতিদিনই দেখা গেছে যে রাত্রেবেলা 9টা-10টার পরে থেকে সারা রাত্রে 2 থেকে 3 বার এই শব্দটা শোনা যেত। এটা কি এমনকি ওই আমাদের যে পশ্চিম পাত্রের আশেপাশেই শোনা যেত, আশেপাশে বাড়ির মানুষগুলা খুব বেশি শুনতো। এমনকি এইটার মানে এই ডাকটার এতটা তীব্রতা ছিল, এতটা ভয়ঙ্করতা ছিল যে আশেপাশের মানুষগুলো এই ডাকটা স্পষ্ট শুনতে পেত। আমরাও প্রায় বাসার থেকে এই রাত্রেবেলা এই ডাকটা স্পষ্ট শুনতে পেতাম। তো তারপরে এলাকার যারা মুরব্বী আছে বা হুজুর টুজুর আছে, তো ওনারা চিন্তা করলো যে এইভাবে তো হয় না বা এইভাবে চলা যেতে পারে না। তো এইটা কে করতেছে, কেন করতেছে, কীভাবে হচ্ছে, এটা জানতে হবে। তো এর ভিতরে আবার কিছু কিছু মানুষ ধারণাও করতেছে যে পশ্চিম পাত্রে কেউ আগুনের গোলা দেখছে, আবার কেউ কোনো একটা জিনিস খুব ছুটে চলে যাচ্ছে, এরকম কিছু একটা জিনিস দেখছে। তো এই ইয়েগুলোর পরে তো হুজুররা বা এলাকার মুরব্বীরা সবাই বলতেছে যে আচ্ছা ঠিক আছে, আজকে রাত্রেবেলা এটা সরাসরি দেখার জন্য কিছু মানুষ যাবে। তো এর ভিতরে প্রায় 15-16 জন মানুষ এক হলো যে সবাই যাবে এটা দেখার জন্য যে আসলে কেন হচ্ছে, কিভাবে কেন হচ্ছে এটা, বা কেউ কি করতেছে নাকি না, এটা কিভাবে কি এটা দেখার জন্য যাচ্ছে। তো আমরা মোটামুটি তখন ক্লাস 6-এ পড়ি। তা আমার সাথে আরও 3 জন ফ্রেন্ড ছিল, জয়নাল, সবুজ, এমনকি আমার ফ্রেন্ড মেহেদি ছিল। তো আমরা 4 জন আমরা একই সমবয়সী ছিলাম, একসাথে পড়ালেখা করতাম। তা আমরা ওনাদের সাথে বললাম যে আমরাও যাবো। তো উনি বলতেছে যে না, তোমরা ছোটো মানুষ যাও না, তোমরা ভয় পাবা। তা আমি বলতেছি যে যাবো। তো উনি আমাদেরকে যাইতে দেয় না। তো না যেতে দেওয়ার পরে তো চিন্তা করলাম যে ওনারা যেহেতু যাচ্ছে আমরাও সাথে যাব। আমরা সাথে না যাই, আমাদেরকে দেখলে তো যাইতে দিবে না। তা আমরা দরকার হলে ওনাদের থেকে একটু পিছিয়ে যাবো। তো রাত্রে 9টার দিকে ওনারা সবাই কবরস্থানের উদ্দেশ্যে রওনা দিল, হাতে টসমস নিয়ে বিভিন্ন কিছু। তো আমি আমার ফ্রেন্ডরা মিলে 4 জন ওনারা কবরস্থানের দিকে যাচ্ছে। ওনাদের কাছ থেকে ঠিক 100 থেকে 150 মিটার পিছনে আমরা যাচ্ছি। তো ওনারা প্রায় মোটামুটি কবরস্থানের কাছাকাছি চলে গেছিলো। তো মানে কবরস্থানে যাওয়ার আগে একটু আঁকাবাঁকা রাস্তা, তো এই আঁকাবাঁকার কারণে কবরস্থানটা ভালোভাবে দেখা যাচ্ছে না। তো আমরা ওনাদের কাছ থেকে 100 থেকে 150 মিটার পিছনে ওনারা কবরস্থানের কাছাকাছি যখন গেছে, তো আমরা ওনাদের কাছ থেকে যখন পিছনে, তো হঠাৎ করে সেটা আমরা সেই শব্দটা শুনতে পাই। যেহেতু মানে মোটামুটি কাছে ছিলাম, শব্দটা খুবই স্পষ্ট আমরা শুনতে পাই, খুব ভয়ঙ্করভাবে শব্দটা আসতেছে। তো এই শব্দটা শোনার পরে কবরস্থানে যারা গেছিলো 10-15 জন মানুষ, ওনারা দেখতেছি যে মানে আউলা পাতারে দৌড়াদৌড়ি শুরু করে দিচ্ছে, যে যার মতো লাইট মাইট নিয়ে সেটা দৌড়ে করতেছে। তো এই জিনিসটা দেখে আমরাও ভয় পেয়ে যাই। তা আমরাও সাথে সাথে ওনাদের পিছ থেকে দৌড় শুরু করে দিই। তো দৌড় দিয়ে আমরা বাজারে আসা উপস্থিত হই। তো ওনারা সবাই বাজারে আসে। তো আসার পরে ওনাদেরকে পানি টেনে দেওয়া হয়, বিভিন্ন ইয়েটিও করার পরে ওনারা যখন একটু রিল্যাক্স হয়, তো রিল্যাক্স হওয়ার পরে এলাকার আরও যারা ছিল তারা জিজ্ঞাসা করলো যে কী হয়েছে। তো ওনারা যেটা বললো যে আমরা যখন কবরস্থানের কাছাকাছি গেছি, তো এমন টাইমে কবরস্থানের উত্তরের যে ওয়ালটা ছিল, এই ওয়াল থেকে কোনো কিছু একটা মনে হয় যে নিচে মানে ওয়াল থেকে কোনো কিছু একটা লাফ দিয়ে সেরা একটা দৌড় দিল, ঠিক আছে, ওই চান্দুদাদার বাড়ির দিকে, ঠিক আছে। আর ওই চিৎকারটা দৌড়টা দিছে যে এরকম বোঝা যাচ্ছে যে একটা আগুনের গোলা কোনো কিছু একটা দৌড় দিল, ঠিক আছে। তো এই জিনিসটা শোনার পরে যারা ছিল বা হুজুর টুজুর যারা ছিল আমাদের মাদ্রাসার
পিসা হুজুর যারা ছিল তারা বলতেছে যে নিশ্চয়ই যেহেতু এই কিছুদিন আগে দেলোয়ার মারা গেছে, এই দেলোয়ার মারা যাওয়ার পরে এই ঘটনাটা ঘটতেছে, আর দেলোয়ার মানুষটা ততটা ভালো ছিল না, বাবা মাকে খুব কষ্ট দিত, যে কারণে এই ঘটনাটা হয়তো বা তার জন্যই ঘটতেছে। আচ্ছা তাহলে তার কবরে যাই সেরা আমরা একটু দোয়াটাও পরে ইয়াটিয়া করি। তো পরের দিন সকালবেলা সবাই ফজরের নামাজ পড়ে সেরা যায়, যাই সেরা দোয়াটাও পরে বিভিন্ন কিছু করার পরে এই ইয়া করে। তো এই দিন রাত্রেবেলায় ঠিক আছে আবার সেই শব্দটা শোনা যায়, সবাই এটা মোটামুটি শুনতে পায়। তো পরের দিন সকালবেলা আবার হুজুরা বলতেছে যে এটা আসলে হয় না, তো নিশ্চয়ই মন থেকে খাস দিলে ওনার বাবা মা ওনাকে মাফ করে নাই, যেই কারণে হয়তো বা এটা হচ্ছে। তারপরে ওনার বাবা মাকে বাড়ি থেকে আইনা অনেক রিকোয়েস্ট করে আনার পরে কবরস্থানের সামনে আইসা এর মন থেকে খাস দিলে মাপ চাওয়ানো হয়, ঠিক আছে। তারপরে তারা মাফ করে, তারপরে আরও বিভিন্ন চূড়া পরে দোয়া পরে ওখানে মোনাজাত করে ইয়াটিয়া করার পরে তারপরের দিন থেকে মানে তারপরের রাত্রে থেকে এই ঘটনা কেউ কখনো দেখেও নাই আর শুনেও নাই, এই আওয়াজটা আর কখনো শুনে নাই। তো আমি যেটা বলতেছি আসলে এটা কতটা ভয়ঙ্কর আমি সেটা জানি না, তবে আমি মনে করি যে এটা একটা শিক্ষণীয় ঘটনা, যে যাদের বাবা মা জীবিত আছে আমি মনে করি যে তাদের সাথে কখনো খারাপ ব্যবহার করা উচিত না। এটার একটা মানে চাক্ষুষ প্রমাণ, এটা আমার মানে কেউ বিশ্বাস করবেন কিনা জানি না, এটা একটা চাঞ্চল্যকর ঘটনা। আমাদের এলাকায় যদি কেউ থাকেন বা নিশ্চয়ই তারা যোগাযোগ করে তাহলে এটা যে কোনো মানুষই এটা বলে দিতে পারবে।